আমি কিন্তু অলওয়েজ টিএমসি সাপোর্টার, আমাকে অন্য কোনো দল এসে নিয়ে যেতে পারবে না। সোশ্যাল মিডিয়ায় আপনি যে কোনো মন্তব্য করলেই সেটা ঘুরে ফিরে কোথাও গিয়ে ট্রোল হয়ে যাচ্ছে। কিছুই না, শুধু মানুষের কাছে পৌঁছানোর জন্য করেছি। আমি ধোঁয়া দেখেছি, আমি ধোঁয়া বলেছি, আশেপাশের মানুষ কি বলছে আমার তাতে কিছু যায় আসে না। দই না ঘুগনি? দই, অফকোর্স। আপনার প্রচারে দেবকে দেখা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধীদের গদ্দার বলছেন, তিনি বলছেন না, এই রকম ধরনের কোনো ভাষা ব্যবহার না করাই ভালো। আমি মনে করি দেব একদম যে জায়গায় ঠিক। সব মানুষ তো একরকম হবে না, আমরা কি সব একই ধারায় চলবো না? সেটা তো হয় না কখন। কাঞ্চন মল্লিক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে গাড়ি থেকে নামিয়ে দিলেন। আমাদের শিল্পীদের একটা সম্মান আছে। পুরো ঘটনাটাকেই আমরা অন্য রকমভাবে আরও হ্যান্ডেল করতে পারতাম। বিরোধীদের বারবার দাবি হচ্ছে গত 10 বছরে শিল্প আসেনি রাজ্যে। এটা কি জিজ্ঞেস করা হচ্ছে গত 5 বছরে সাংসদ যদি কেন্দ্রীয় সরকার হয়ে থাকে তাহলে কি কি উন্নতি হয়েছিল? মানে আপনি জিতলে কি আপনার হাত ধরে শিল্প আসবে? আমাদের দিদি উন্নয়ন নিয়ে আসবেন যখন, তখন তার মধ্যে শিল্প থাকবেই। আপনার প্রচারে প্রচুর ভিড়, প্রচুর মানুষ আসছেন, স্থানীয় বিধায়ককে কেন দেখা যাচ্ছে না? মনোরঞ্জন ব্যাপারেই বেশিরভাগ সময় আসতে চান না। বুম্বাদা না মিঠুন? রিয়েল লাইফে তিনি দিদি নাম্বার 1, এই নিয়ে কারোর কোনো দ্বিধা নেই। রিয়েল লাইফে তিনি দিদি নাম্বার 1 হতে পারেন কিনা, মানুষের মন জয় করতে পারেন কিনা, সেটাই এখন দেখার। কারণ ভোট ময়দানে চলে এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সংবাদ প্রতিদিন .in আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইব যে এত গরম চারিদিকে, আবার নতুন করে গরম পড়ে গেছে, এই হুগলিতে ভোটের হাওয়া ঠিক কতটা গরম? ভোটের হাওয়া তো ডেফিনেটলি গরম, কারণ এখন সব জায়গায় ভোটের হাওয়া গরম, নট অনলি হুগলি, পুরো পশ্চিমবাংলায় এখন ভোটের হাওয়া খুব গরম। আর আমরা দুজনের তরফ থেকে চেষ্টা করছি, সে তার জায়গায় চেষ্টা করছে, আমি আমার জায়গায় চেষ্টা করছি, তো ন্যাচারালি গরম তো বটে। টিভির সামনে একজন জনপ্রতিনিধি হওয়া আর রাস্তায় নেমে লড়াই কতটা আলাদা, কতটা ডিফারেন্স ফিল করছে? একদমই ডিফারেন্ট, বিকজ ওটা একটা সম্পূর্ণ অন্য কাজ, এটা একটা সম্পূর্ণ অন্য কাজ। ওটা তো অভিনয় করা একটা ডিফারেন্ট কাজ ছিল, সঞ্চালনা করা একটা ডিফারেন্ট কাজ ছিল, আর রাজনীতির মঞ্চ একদম সম্পূর্ণ একটা আলাদা কাজ। বাট ঠিক আছে, মানে হ্যাঁ, নতুন ধরনের কাজ, এবং বেসিক্যালি তো সেই মানুষের সাথে ইন্টারাকশন। আর দিদি নাম্বার 1-এর মঞ্চ সেটা আমাকে শিখিয়ে দিয়েছে যে সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন করলে কীরকম ভাইবস থাকে বা কীরকম ধরনের কথা বললে ভালো লাগে, সেটা একটু হেল্প করছে ডেফিনেটলি। গত 10 বছরে এই হুগলিতে আপনি বলছেন যে লকেট চট্টোপাধ্যায় সেইভাবে কাজ করেননি, আপনি দেখেছেন গত 5 বছরে মানুষ বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি কি কাজ করতে হবে এটা ফিল করেছেন, এবং মানুষ আপনাকে কি কি কমপ্লেন জানিয়েছে? প্রচুর কমপ্লেন্স আছে তাদের, কারোর জলের সমস্যা, কারোর পাইপলাইনের সমস্যা, কারোর আবাসন প্রকল্প নিয়ে সমস্যা, যেটা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখে দিয়েছে টাকাটা এত বছরের, সেই বাড়িঘর তাদের তৈরি হয়নি, ভেঙে পড়ছে চাল, সেইগুলো সমস্যা, সব রকম সমস্যা নিয়ে তারা এসছে। এবং হয়তো তারা এখন এতটাই আপ্লুত আমাকে দেখে যে কিছু কিছু সময় তারা আর বলতে পারছে না যে কী কী তাদের প্রয়োজন। হয়তো আমি আসলে তারা হয়তো মনের কথাগুলো খুলে বলতে পারবে যে দিদি আমরা অ্যাকচুয়ালি এগুলো চাই। সেগুলো আমার মনে হয় যে যখন কার্যালয়ে বসবো, কাজ করব, তখন হয়তো মানুষের সাথে আরও ভালো করে বসে কথা বলতে পারবো। বেসিক যেটা সমস্যা সেটা হচ্ছে জলের একটা বিশাল বড় সমস্যা আছে, খাবার জলেরও সমস্যা আছে, পাইপলাইনেরও সমস্যা আছে, এই কাজগুলোকেই করাতে হবে আর কি। শিল্প যে এখানে সিঙ্গুরে আসেনি, এটাও কি সমস্যা হিসেবে উঠে এসেছে আপনার কাছে? আমি এখন অবধি সেটা শুনিনি। এখন অবধি যেটা নিয়ে এত সবাই বিরোধী পক্ষরা এত বেশি প্রোপাগান্ডা করছে যে শিল্প শিল্প শিল্প, স্পেশালি সিঙ্গুর নিয়ে। আমি সিঙ্গুরে যতদিন প্রচার করেছি, বহুবার গেছি সিঙ্গুরে, বহুবার মানুষের সাথে ইন্টারাকশন করেছি, সর্ব জায়গায় সিঙ্গুরের আমি ঘুরেছি, গেছি। আজ অবধি একটি মানুষ আমাকে কোনোদিনও কমপ্লেন করেনি সিঙ্গুরের মানুষরা যে আমাদের এইটা অসুবিধে বা আমাদের এইটা নেই বা আমরা আনহ্যাপি বা আমাদের এটা দেওয়া হচ্ছে না বা আমরা কাজ পাচ্ছি না, কেউ বলেনি আজ অবধি। উপরন্ত যে কৃষি জমির যারা কৃষক, মেইনলি তো সিঙ্গুরে বেশিরভাগই কৃষক মানুষ রয়েছেন, তো তাদের সাথে রাদার কথা বলে তারা অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত যে তারা তাদের কৃষি জমি নিয়ে ভীষণ খুশি রয়েছে। তো তার মানে কি এই যে তাদের হয়তো কিছু তো ডেফিনেটলি মনের ভেতর থাকবে যে এটা হলে ভালো হয়, সেটা আমি ডেফিনেটলি সেটা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো, এবং আই হ্যাভ টু ফাইন্ড আউট যে তাদের এক্স্যাক্টলি কী দরকার। মানে আপনি জিতলে কি আপনার হাত ধরে শিল্প আসবে?
শিল্প আনাটা তো খুব ইজি জিনিস নয়। দেখো, ব্রিজ, রাস্তা, জল, পাইপলাইন, এগুলো খুব ইজি জিনিস ইন দ্য সেন্স মানে সেটা করা সম্ভব হয়। কিন্তু শিল্প ইজ আ ভেরি বিগ থিং। সেখানে প্রচুর ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। এখানে দিদি থাকতে হবে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ থাকতে হবে, সব মিলিয়ে একটা ভালো শিল্প তৈরি হয়। আর নামই হট করে শিল্প তো হয়ে যায় না। তো সেই জন্য সেটা একটা আলোচনা সাপেক্ষ এবং সময় সাপেক্ষ জিনিস। আর আমার মনে হয় দিদি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, উনি এতটাই উন্নয়নে বিশ্বাসী, উনি সারাক্ষণ আমাদের উন্নয়ন নিয়ে ভাববেন, মানুষের ভালোর জন্য উনি কাজ করে যাচ্ছেন। আমাদের দিদি উন্নয়ন নিয়ে আসবেন যখন, তখন তার মধ্যে শিল্প থাকবেই। সোশ্যাল মিডিয়ায় আপনি যে কোনো মন্তব্য করলেই সেটা ঘুরে ফিরে কোথাও গিয়ে ট্রোল হয়ে যাচ্ছে, মিম হয়ে যাচ্ছে। তো মানে এই যে আপনি এই চারিদিকে ধোঁয়া, আবার দই, ঘুগনি ইত্যাদি ইত্যাদি, তার আগেনস্টে আপনি সেই বক্তব্যটাকে এস্টাবলিশ করার জন্য আবার নতুন করে দিয়েছেন। কেন মনে হচ্ছে যে আপনার বক্তব্যকে এস্টাবলিশ করার জন্য নতুন করে ভিডিও দেওয়ার দরকার আছে? না দেখো, যখন আমি বলেছিলাম ধোঁয়া, আমি আমার কথা যেগুলো বলেছিলাম সেগুলো তো আমি এখনও কিন্তু স্টিক করে আছি। আমি কোনো জিনিসের জন্য আমি আমার কথা ফেরত নেব না। আমি ধোঁয়া দেখেছি, আমি ধোঁয়া বলেছি। তা মনে হলো যে ও ধোঁয়াটা দেখা যাচ্ছে, একটা ছোট্ট বলে দিই, দেখো ধোঁয়া বেরোচ্ছে। ইট ওয়াজ ফান, বাট জোকস অ্যাপার্ট যদি তুমি ভাবো, তাহলে আই ওয়াজ ভেরি মাচ ইনটু ইট, যে অ্যান্ড আই ওয়াজ ভেরি মাচ পজিটিভ অ্যাবাউট ইট, যে আমাদের সিঙ্গুরে প্রচুর কারখানা আছে যেখানে ধোঁয়া বেরোচ্ছে এবং সেখানে কাজ হচ্ছে, সেই জন্য আমি বলেছিলাম। কিন্তু বিরোধীরা বলার একটা স্টাইল থাকে, সেই বলাটা যেটা হয়তো আমি একটু এক্সাজারেট করে ফেলেছিলাম, সেটার জন্য হয়তো মানুষ ওটাকে একটা স্কোপ পেয়ে গেছিলো, আগে পিছু করে এডিট করে মধ্যখানে পার্টটা বার করে নিতে, যেটা সাধারণত হয়ে থাকে সবসময়, সেটা করে থাকে। সেটাই যারা মিম বানায়, ওটাই তাদের কাজ। তো বিশেষ করে এই জন্য আরও বলা হচ্ছে, কারণ বিরোধীদের বারবার দাবি হচ্ছে গত 10 বছরে শিল্প আসেনি রাজ্যে। হ্যাঁ, বিরোধীদেরকে এটা কি জিজ্ঞেস করা হচ্ছে গত 5 বছরে সাংসদ যদি কেন্দ্রীয় সরকারে হয়ে থাকে তাহলে কী কী উন্নতি হয়েছিল? সেটাও তো কিছু হয়নি। তো যাই হোক, দেখো, কথায় তো কথা বাড়ে, আমি কথায় কথা বাড়াতে চাই না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। মানুষ খুশি নন, এটাই হচ্ছে সবথেকে বড় উত্তর। মানুষ খুশি থাকলে হয়তো আমাকে এতগুলো কথা বলতে হতো না। এবার আসি খাওয়ার জায়গাটায়। আমার মনে হয়েছে একটা মানুষ, গরিব মানুষ, সে সাইকেলে করে যখন এক গামলা ঘুগনি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, তার প্রচুর পরিশ্রম তার মধ্যে রয়েছে এবং সেটা প্রচুর মানুষ দাঁড়িয়ে খাচ্ছেন। আমি যেহেতু একজন ফিল্ম স্টার, আমি যেহেতু একজন আজকে রাজনীতির মঞ্চে নেত্রী, সেহেতু আমি তার দিকে তাকাবো না বা তার খাবারটা খাবো না, আমি শুধু বাড়িতে গিয়ে স্যালাড খাবো, সেটা তো হতে পারে না। আজকে অতগুলো মানুষ, গ্রামের মানুষ যদি দাঁড়িয়ে সে ঘুগনিটা খেতে পারে, তারা রচনা ব্যানার্জিও খেতে পারে। তাকে সাপোর্ট করার জন্য নেমে খেয়েছিলাম। তাতে যদি মানুষ মনে করে সেটাকে মিম বানাবে, তো ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। সেটা একটা কথা। আমার মন থেকে আমি যেটা চাই আমি সেটা করি, আমার মন থেকে আমি যেটা ভালোবাসি আমি সেটা করি, তাতে আমি খুশি থাকি, আর যার জন্য করছি সে খুশি থাকে। আশেপাশের মানুষ কি বলছে আমার তাতে কিছু যায় আসে না। আচ্ছা, আপনাকে দেখা যাচ্ছে আপনি সবজি বাজারে যাচ্ছেন, সবজি কিনছেন, লোকাল ট্রেনে চড়ে পড়ছেন, মানুষের সঙ্গে গিয়ে বসে চা খাচ্ছেন। এই রকমভাবে, মানে আপনি যেহেতু সেলিব্রিটি, সেই জন্য এরকমভাবে হয়তো সবসময় সুযোগ হয় না। এই রাজনীতির মঞ্চ কি আপনাকে সুযোগ করে দিল না পুরোটাই রাজনীতির জন্য? না, আমি দেখো, আমি যেগুলো নর্মাল লাইফে করি সেগুলোই কিন্তু আমি করছি। মানে আমি ভীষণ কমফোর্টেবল লাইফে বিশ্বাসী। আমি কিন্তু খুব হাই প্রোফাইল লাইফ লিড করি না। আমার যখন মনে হয় আমি পুরী এক্সপ্রেসে করে রাত্রেবেলা গিয়ে পরের দিন জগন্নাথ মন্দির দর্শন করতে যাই। হ্যাঁ, যখন ফ্লাইটের টিকিট পাওয়া যায় না, ট্রেন ধরি, সেটা নিয়ে কোনো আমার সমস্যা নেই। ট্রেনে উঠতে আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, লোকাল প্যাসেঞ্জার ট্রেনে সবার সঙ্গে দেখা করতে উঠেছিলাম, বাট এরম নয় যে আমি ট্রেনে উঠি না। তো সেই জন্যে সেটা আমার কাছে কোনো গিমিক্সও নয় আর কিছুই না, শুধু মানুষের কাছে পৌঁছানোর জন্য করেছি এবং মানুষের কাছে যাতে পৌঁছতে পারি। কারণ তারা ডেলি প্যাসেঞ্জার মানুষ, তারা আমার জনসভায় বা তারা আমার রোড শোতে কখনো থাকতে পারে না, কারণ সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি তারা বাইরে থাকে। তো তাদেরও তো হয়তো ইচ্ছে করছে রচনাদির সাথে একবার দেখা করতে পারলাম না, তো তাদের সাথে একটুখানি দেখা করার জন্য উঠেছিলাম। তো সেটা একটা আমার সংযোগের একটা মাধ্যম ছিল আর কি। আপনি রাজনীতির ময়দানে এসছেন, আপনি বাড়িতে কতটা সময় দিতে পারছেন? ছেলের রিয়াকশন, পরিবারের রিয়াকশন? বাড়ির কোনো সময় দিতে পারছি না। বিগত অনেক দিন ধরে আমি বাড়িতে নেই, আর যদিও বা 1-2 দিন গেছিলাম, সেটা রাত্রে গিয়ে সকালবেলা চলে আসতে হয়েছে, জাস্ট টু ফাইন্ড আউট যে সব ঠিকঠাক আছে কিনা, কাজের মাসিরা কাজ ঠিকঠাক করছে কিনা, ওই যাই হোক আর কি। বাট এই কদিন আমি একদমই যেতে পারিনি, সবটাই ফোনে হচ্ছে। একদম ভোটের দিনের পরে যাবো আর কি, ভোট হয়ে গেলে যাবো আর কি। আচ্ছা, আপনি একটা মানে সাক্ষাৎকারে বলছিলেন যে যদি আমি জিততে পারি খুবই ভালো, আমি মানুষের পাশে দাঁড়াবো, যদি না জিততে পারি দিদি নাম্বার 1 আছে। তো যদি না জিততে পারেন তাহলে কি রাজনীতিতে, মানে রাজনীতির ময়দানে কোনোভাবেই থাকবেন না? সেটা নয়, যদি না হয় আমি পজিটিভ তো ডেফিনেটলি, বাট তারপরেও তো উপরওয়ালার কিছুটা ইচ্ছে থাকে যে কার জন্যে তিনি কি বিচার করে রেখে দিয়েছেন, তার জন্য কি উনি
ঠিক করে রেখেছেন সেটাই তার জন্য প্রাপ্য বলে। তো যদি উনি মনে করেন যে না, রচনা ব্যানার্জিকে আমি এই জায়গাটার জন্য সে ফিট নয়, যদি মনে করেন তিনি, তাহলে আমি সেটা হাসি মুখে গ্রহণ করবো, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে হোয়াট উইল আই ডু, তা আমি যেটা করতাম আমি তো সেটাই করবো। আমি এত বছর ধরে যে কাজটা করে এসেছি, আমার ঘুরতে যাওয়া, নতুন করে লড়বেন না? নতুন করে আবার কিসের লড়ার, কিন্তু আমি একটা জিনিস বলবো, রাজনীতির হ্যাঁ, বাট আমি একটা জিনিস বলবো, আমি তৃণমূলের সঙ্গে আগেও ছিলাম, হতে পারে রাজনীতিতে আসিনি, নাম লিখাইনি, কিন্তু আমি দিদির ভীষণ বড় ভক্ত এবং দিদিকে আমি রেসপেক্ট করি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব রকমের ডাইনামাইক একটা নায়ক হিসেবে দেখি রাজনীতির মঞ্চে। তো আমি তাদেরকে সাপোর্ট করি। তো আমি যদি না লড়িও, আমি কিন্তু অলওয়েজ টিএমসি সাপোর্টার, আমাকে অন্য কোনো দল এসে নিয়ে যেতে পারবে না। আপনার প্রচারে দেবকে দেখা গেছে, দেব আমরা বারবার দেখেছি দেব কিন্তু একটা সৌজন্য রাজনীতি বজায় রাখেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধীদের গদ্দার বলছেন, তিনি বলছেন না, এই রকম ধরনের কোনো ভাষা ব্যবহার না করাই ভালো। আপনি এই বিষয়টাকে কোন চোখে দেখেন, কোন দিকে? দেখো, আই সাপোর্ট দেব, আই সাপোর্ট এমবি অলসো। আমি আমাদের মুখ্যমন্ত্রীকেও সাপোর্ট করি, কারণ উনি ভীষণ সোজা সাপটা মানুষ এবং মন থেকে উনি ভাষণ দেন, মন থেকে উনি কথা বলেন, উনি যেটা ফিল করেন সেটা উনি মানুষের সামনে তুলে ধরেন, এবং যখন উনি তুলে ধরেন তখন জনসভা হাততালিতে ফেটে পড়ে। কারণ জনসভার মানুষ যারা বসে থাকেন মেঝেতে, শুনে যখন দিদির কথাগুলো শোনেন, তারা রিলেট করতে পারেন যে অ্যাকচুয়ালি যেটা দিদি ফিল করছেন যে হ্যাঁ আমাদের ওপর জুলুমবাজি করা হচ্ছে, তো মানে সেটাকে বলবো আমি সেটা না, দিদিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি সেটার জন্য, এবং দিদি আমাদের সেই জন্য আইডল, এবং আমি সেটা পছন্দও করি, মনের কথা বলা উচিত। আবার দেবের ব্যাপারটা হলো, দেবে একটা অন্য ধরনের মানুষ, একদম ভীষণ পজিটিভ একজন মানুষ, ভীষণ হার্ডওয়ার্কিং একজন মানুষ। তার চোখে রাজনীতি একদম অন্য ধরনেরভাবে সে দেখেন, রাজনীতির মানুষজনকে দেখেন, বা সে নিজেকে রাজনীতিতে সেইভাবে প্রেজেন্ট করতে চান, সেটাকেও আমি একদম বাহবা জানাই। বিকজ প্রতিটি মানুষ ডিফারেন্ট, আমি একজন মানুষ আলাদা, দিদি একজন মানুষ, সে সম্পূর্ণ আলাদা, দেব একজন মানুষ, সে সম্পূর্ণ আলাদা, তার মানুষের কাছে পৌঁছানোর ধারাটা সম্পূর্ণ আলাদা। আমি একদম সেটাকে রেসপেক্ট করি, এবং আমি মনে করি দেব একদম নিজের জায়গায় ঠিক। সব মানুষ তো একরকম হবে না, আমরা কি সব একই ধারায় চলবো না, সেটা তো হয় না কখনো, বাট হি ইজ অ্যাবসলিউটলি ভেরি পজিটিভ, এবং আমি মনে করি একদম রাইট পারসন ফর টিএমসি। মানে আপনিও যেরকম প্রচারে আপনাকে দেখা যাচ্ছে, আপনি আমি একটু অন্য ধরনের, ইন দ্য সেন্স আমার যখন মনে হয় আমি অন্য ধরনের কথা বলি, আবার আমি যখন মনে করি যে না, আমি কিন্তু কাউকে কটাক্ষ করে কোনো কথা বলি। আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে আপনাকে কিন্তু সরাসরি লকেট চট্টোপাধ্যায়কে আপনি আক্রমণ করছেন সেরকমভাবে পাওয়া যায়নি, কিন্তু এই পান্ডুয়া কাণ্ডের পর কিন্তু আপনি সরাসরি একটা বার্তা দিয়েছেন। কোন বার্তাটা? যে আপনি যাবেন, আপনার বক্তব্য নিয়ে রাজনীতি করা হচ্ছে, এই গোটা ইস্যুটাকে নিয়ে যেভাবে রাজনীতি। হ্যাঁ, কিন্তু আমি কাউকে ছোট করে দেখানো বা কাউকে কুমন্তব্য করে কিছু বলা বা খারাপ ভাষায় কোনো রকম ল্যাঙ্গুয়েজে কথা বলা বা অপমান করা, ওরকম ধরনের কথা আমি কখনো বলবো না কাউকে, সেটা নিয়ে আমি কখনো বলবো না। কিন্তু এই পান্ডুয়ার ঘটনাটা নিয়ে আমি আমার লাইভে এসেছি, যে আমাকে যেরকমভাবে বলা হচ্ছে যে রচনা ব্যানার্জি কেন গেল না বা কী করতে গেল না বা পৌঁছলো না কেন, সেটা নিয়ে আমি বললাম যে মানুষের কাছে ক্লিয়ার হওয়া দরকার ছিল। কি তার আগে আমি প্রেস মিটটা করেছিলাম যে আমি আর সমবেদনা আছে এবং আমি সময় মতো নিশ্চয়ই পৌঁছবো, কিন্তু তার আগেই ও এমন একটা সিন ক্রিয়েট করে ফেললো ওই জায়গাটাতে গিয়ে, পুলিশ এনে রাস্তায় ধর্না দিয়ে, যে সেই পরিবেশটা একদম অন্যরকম রাজনীতির পরিবেশ হয়ে গেল। যেখানে একটা পরিবারে এরকম একটা লস, যার মার চোখের জল পড়ছে, সেখানে জিনিসটা আমরা অন্যরকমভাবে দেখলে অনেক ভালো হতো। তার পাশে আমাদের থাকাটা অনেক বেশি দরকার ছিল, নাকি এটাকে রাজনীতির মঞ্চ নিয়ে আসা উচিত ছিল। আমি সেই হিসেবে জিনিসটাকে বলেছি, বাট আমি কাউকে গালাগালি দেওয়া বা কোনো রকম নোংরা কথা বলা আমি সেটা পছন্দ করি না, সেটা আমি কখনো বলবো না। আপনার প্রচারে প্রচুর ভিড়, প্রচুর মানুষ আসছেন, সেলিব্রিটিরা আসছেন, স্থানীয় বিধায়ককে কেন দেখা যাচ্ছে না? মনোরঞ্জন ব্যাপারী বেশিরভাগ সময় আসতে চান না, কারণ মনোরঞ্জন ব্যাপারী বলেন যে আমার অর্ধেক সময় শরীর খারাপ হয়ে থাকে, ওনার সবসময় কিছু শরীর খারাপ হয়ে থাকে, তো আমরা বলি এত রোদের মধ্যে আপনি আসবেন না। মানে আপনার সঙ্গে কথা হয়েছে, এটা মিউচুয়াল? উনি প্রথম দিকে আমাদের প্রচারে এসেছিলেনও, সামনে আমার গাড়িতে বসতেন, আমি পেছনে দাঁড়াতাম, অনেকবার উনি আমার সাথে প্রচারে গেছেন, কিন্তু ইন বিটুইন গরমের জন্য, বয়স হয়ে যাচ্ছে ওনার, গরমের জন্য উনি একটু বেশি সময় বলে শরীর খারাপ লাগে, শরীর খারাপ দরকার নেই, আপনি আমাদের এমএলএ, আপনার সুস্থ থাকাটা বেশি দরকার, আপনি মানুষের পাশে থাকুন, আপনি বুথ সামলান, আপনি সব কিছু করুন, আমরা সবাই আছি, আর বাকিরা যারা কাজ করছেন তারা সবাই রয়েছেন, তারা নিশ্চয়ই সামাল দিয়ে দেবেন, আপনাকে বেশি চাপ নিতে হবে না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কাঞ্চন মল্লিক আপনার ইন্ডাস্ট্রির মানুষ, কাঞ্চন মল্লিক একটি বিতর্কে তার নাম জড়িয়ে পড়লো, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে গাড়ি থেকে নামিয়ে দিলেন ইত্যাদি প্রভৃতি, এইটা নিয়ে আপনি প্রতিক্রিয়া দিলেন। আমি বিষয়টা ঠিকমতো জানি না, সেই জন্য আমি সেরকম কিছু বলবো না। এখন বিষয়টা জেনেছেন? এখন আমি ডেফিনেটলি জানি, তখন আমাকে সেই দিনই সন্ধ্যাবেলা প্রশ্ন করা হয়েছিল, ওই জন্য আমার কাছে কোনো ক্লুলেস ছিলাম, আমি প্রচারে ছিলাম, হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করা হলো, আমি জানতাম না এই ঘটনা ঘটেছে,
তো আমি তাই জন্য বলেছি আমি জানি না কী ঘটেছে, আমি কেন মন্তব্য করব। আজকে যখন আমি জানতে পেরেছি তখন সেই ক্ষেত্রে আমি যেটা শুনতে পেয়েছি যে মানুষজন রাস্তায় যারা বলেছেন যে আমাদের ওকে পছন্দ হচ্ছে না, ভালো। দেখো, মানুষের প্রশ্ন বলতেই পারে, কারণ তুমি মানুষকে তো কখনো আটকাতে পারো না কোনো কথা বলার জন্যে। মানুষের মন্তব্য দিতেই পারেন, কোনো রকম কথা বলতেই পারেন, কিন্তু আমার মনে হয় আমাদের শিল্পীদের একটা সম্মান আছে। আমরা শিল্পীরা সেই রেসপেক্টটা, সেই সম্মানটা পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করি। তো আমাদের কেউ ছোট করে দেখাবে বা আমাদেরকে কেউ অপমান করবে সেটা আমরা কখনো পছন্দ করি না, বা আমরা সেটা কখনো হতেও দিতে চাই না। তো সেই এই পুরো ঘটনাটাকেই আমরা অন্য রকমভাবে আরও হ্যান্ডেল করতে পারতাম, ডেফিনেটলি আরেকটু বেটারভাবে হয়তো আমরা হ্যান্ডেল করতে পারতাম। বলতে পারবো না, কল্যাণদা হয়তো, দেখুন কী হচ্ছে আজকাল প্রবলেমটা হচ্ছে এত গরমে আমরা, এক্স্যাক্টলি তাই। কল্যাণদা ভীষণ একজন রেসপেক্টেবল মানুষ, ভীষণ ভালো মানুষ। আমি কন্টিনিউয়াস ইন টাচ উইথ কল্যাণদা সর্বক্ষেত্রে, আমাকে উনি গাইড করেন। একটা মানুষ একটা বেলা 11টা-12টার সময় ওই চড়া রোদের মধ্যে, খোলা জিপের মধ্যে, অনেক সময় মানুষের মাথা ঠিক থাকে না যখন জনসাধারণ কিছু একটা বলেন। তো সেই ক্ষেত্রে হয়তো কিছু এদিক ওদিক উনি ফট করে বলে ফেলেছেন, বা সেই মোমেন্টামের মধ্যে হয়তো তিনি বলে ফেলেছেন, হয়তো আরেকটু উনি বেটারভাবে সংযতভাবে বলতে পারতেন। বাট আমরা শিল্পী হিসেবে তো আমরা ডেফিনেটলি। আপনার প্রচারে দেখা যাবে কাঞ্চন মল্লিকের? আর তো শেষ হয়ে গেল। হ্যাঁ, আর দিদিরা আর অভিষেকরা ঠিক করেন কে কোথায় কখন যাবেন, তো এটা ওনারাই ডিসাইড করবেন কখন যাবেন। বাট আমার তো প্রচার অলমোস্ট অ্যাট দ্য এন্ড, তো সেই জন্যে একটা র্যাপিড ফায়ার দিয়ে শেষ করব। প্রথমেই জানতে চাইবো, গরম না বৃষ্টি, মানে দুটোতেই তো করতে হচ্ছে প্রচারটা। বাট ডেফিনেটলি গরম। বৃষ্টিতে মানুষের লাইফ থমকে যায়, মানুষ রাস্তায় দাঁড়াতে পারে না। গরমে তবুও আমরা ছাতা নিয়ে একটু দাঁড়াতে পারি, কষ্ট হয়, কিন্তু গরমটা সহ্য করা যায়। বৃষ্টিতে মানুষের জীবন নাজেহাল হয়ে যায়, জল কাদায় থেকে যায়, কিছু সব কাজ আটকে যায়। সো আই ডোন্ট লাইক বৃষ্টি। মাঠে নেমে লড়াই নাকি দিদি নাম্বার ওয়ানের মঞ্চ? দুটো একদম সম্পূর্ণ অন্য রকম। মাঠে নেমে লড়াই অনেক কঠিন, আর দিদি নাম্বার ওয়ানের মঞ্চ অনেক সোজা। আচ্ছা, কলকাতা না লন্ডন? এই রে, কলকাতা জন্মভূমি, তাই কলকাতা জন্মস্থান, জন্মভূমি বলে ভালো, আর ঘুরতে যাওয়ার জন্য লন্ডন। দই না ঘুগনি? দই, অফকোর্স, ইয়ে হেলদি থিং। হ্যাঁ। বুম্বাদা না মিঠুনদা? তুমি আমাকে ফাঁসাবে। বুম্বাদা ডেফিনেটলি, বিকজ এত ছবি আমি করেছি ওনার সাথে, এত দিনের বন্ডিং, তো প্রচুর স্মৃতি আমাদের একসাথে। আর মিঠুনদাকে আমি ভীষণ রকমভাবে রেসপেক্ট করি। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার বিরোধীর জন্য কোনো বার্তা? না, নাথিং, অ্যাবসলিউটলি কিছু না। সব প্রশ্নের উত্তর 4 তারিখ পাওয়া যাবে, এটাই? হ্যাঁ, একদমই তাই। অনেক ধন্যবাদ। রচনা বন্দ্যোপাধ্যায়কে আমরা পেয়ে গেছিলাম আমাদের সঙ্গে, এবং তিনি জানিয়ে দিলেন তিনি কিন্তু জয়ের বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। তবে রেজাল্ট কি হয় তার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে 4 জুনে। আপনারা অন্যান্য খবরের জন্য চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in-এ। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে সুমন এবং সুলয়া, সংবাদপ্রতিদিন.in, হুগলি।